স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকে আলোচনার বিষয় মালয়েশিয়া জনশক্তি রপ্তানি। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাদিয়া ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান এবং সেন্টার ফর NRB's চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখিনি একটি প্রতিবেদন। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি 2009 সাল থেকে প্রায় বন্ধ রয়েছে। ভিসা প্রক্রিয়ায় গরমিল আর শ্রমিকদের নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে মালয়েশিয়া সরকার বাংলাদেশিদের নতুন শ্রম ভিসা দিচ্ছে না। তবে এই শ্রমবাজার পুনরায় চালু করার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে একটি খসড়া সমঝোতা স্মারক চূড়ান্ত করতে সম্প্রতি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গিয়েছিল মালয়েশিয়ায়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধের ব্যবস্থা থাকবে এই সমঝোতা স্মারকে, জানালেন প্রতিনিধি দলের এক সদস্য। এমপ্লয়ারের দিকটা দায়িত্ব পুরো মালয়েশিয়ান গভর্নমেন্ট নিয়েছে, এমপ্লয়িদের দায়িত্ব আমরা বাংলাদেশ গভর্নমেন্ট পুরো নিয়েছি যে আমরা জেনুইন কর্মী পাঠাবো, তাদের রিকোয়ারমেন্ট এমপ্লয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কর্মী পাঠাবো, আর তারাও জেনুইন এমপ্লয়ারের কাছ থেকে যত ডিমান্ডটা আসে সেটা তারা এনশিওর করবে। সরকারিভাবে শ্রমিক পাঠানোর প্রয়োজনীয় অবকাঠামো সরকারের নেই। জনশক্তি রপ্তানিকারকদের এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। যে আমাদের 4500 ইউনিয়নে ইউনিয়ন ইনফরমেশন সেন্টার হয়েছে, মাঝে মিডলম্যান কোনো থাকবে না, সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যে হারে কর্মী তারা ডিমান্ড দিবে আমরা সেই হারেই দিতে পারব। তবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন এই প্রক্রিয়ায় খরচ ও হয়রানি বাড়বে বলে আশঙ্কা করছেন জনশক্তি রপ্তানিকারকেরা। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে ঢাকা, কত হাত, কত রাস্তা, কত মানুষ, কত মধ্যস্বত্বভোগী এখানে ইনভলভ হয়ে যাবে, এটা সময় সেটা সরকারকে বলে দেবে। লোকাল এক্সপেন্ডিচারে আপনার তো অলরেডি লাইসেন্স রিক্রুটিং এজেন্সি রয়ে গেছে, আপনার অথরাইজ, যাদেরকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে হয়। সেই সাপ্লাই চেইনে যদি তারাই থাকে তাহলে আপনার মনিটর করতে আরও বেশি সুবিধা হয়। তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের এড়িয়ে নয়, বরং তাদের সাথে নিয়ে সরকারকে কাজ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জনাব শাকিল চৌধুরী, স্বাগত জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব নোমান, প্রথমেই প্রশ্ন আপনার কাছে যাচ্ছি আমি। আমরা দেখছিলাম প্রতিবেদনে যে আপনারা বলছেন যে সরকারি ব্যবস্থায় যদি মালয়েশিয়ায় লোক পাঠানো হয়, জনশক্তি রপ্তানি হয়, সেখানে ভালো হবে না। আপনারা বলছেন যে সরকার সেই ক্ষমতাটা নেই। কেন নেই? সমস্যা কি হতে পারে? থ্যাংক ইউ শামীম জাহিদ ভাই। আসলে জিনিসটা হচ্ছে সরকার যে প্রক্রিয়া রিক্রুটমেন্টটা করবেন, আমরা রিক্রুটমেন্টের ব্যাপারে কথা বলছি। যে যেমন কিছুক্ষণ আগে আমরা যে রিপোর্টে দেখলাম, আমাদের ডিজি মহোদয় বলেছেন যে 4500 ইউনিয়ন পরিষদ থেকে তারা রিক্রুট করবেন লোকগুলো। একদিকে কিন্তু আমরা বলছি যে আমরা ইন্টারমিডিয়েটকে এখান থেকে সরাতে চাই বিকজ অফ খরচ কমাবার জন্য। আমাদের মূল এইবারের যে সিস্টেমটা করা হচ্ছে সেটা হচ্ছে মাইগ্রেশন কস্টকে আরও কমিয়ে আনার জন্য। তাহলে যেই পদ্ধতিতে আমরা এখন যাচ্ছি, আমরা অথরাইজ রিক্রুটিং এজেন্সিকে রেখে আমরা ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে রিক্রুট করার চেষ্টা করছি। তার মানে কি আনঅথরাইজ লোকরা এখানে চলে আসছেন রিক্রুটমেন্ট প্রসেসে। তাহলে কি আপনি কীভাবে এখানে মাইগ্রেশন কস্টটা কন্ট্রোল করবেন, সেটা হলো প্রথম 1 নম্বর প্রশ্ন। যেই কারণে আপনি এই পদ্ধতি চেঞ্জ করেছেন যাতে মাইগ্রেশন কস্টটা কমানো যায়। আমাদের পূর্ব অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েটের কারণে আমাদের মাইগ্রেশন কস্টটা বেড়ে যায়। আমরা চেষ্টা করছি তাদেরকে আরও কীভাবে রিডিউস করা যায়। তাহলে এই ক্ষেত্রে এটা কতখানি সফল হবে বা কতখানি কি পদ্ধতিতে কাজ করবেন আমি ঠিক এটা আমরা বুঝে উঠতে পারছি না। এই কারণে আমরা বারে বারে বলছি যে আমরা সরকারের লাইসেন্সপ্রাপ্ত অনুমোদিত রিক্রুটিং এজেন্সি, আমরা যদি লোকগুলোকে সরকার নির্ধারিত ফর্মে নির্ধারিত ফিজে, কারণ এখানে যেটা হয়েছে আমাদেরকে বারে বারে যে ব্লেমটা করা হচ্ছে, আমি একটু পিছনে যেতে হয়, সেটা হলো 2007 থেকে 2009-এর যে প্রসেসে লোকগুলো গিয়েছিল সেখানে কিছু অনিয়ম হয়েছিল। কিন্তু আপনি যদি পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ওইখানে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে রিক্রুটিং এজেন্সির ইনভলভমেন্টটা কতখানি ছিল, কিভাবে এই প্রসেসটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল। সেখানে বলতে গেলে সব জায়গায় ওইখানে যেমন হয়েছিল, আমাদের দূতাবাসের সত্যায়নের যেখানে প্রবলেম ছিল, বিকজ তারা এনাফ স্টাফ ওইখানে ছিলেন না। এখানে কাজ করতে পারেন 1000 লোকের, সেখানে 2 লক্ষ লোকের কাজ যদি চলে আসে তাহলে উনি কিভাবে এটা করবেন? তার পক্ষে ওই যাচাই বাছাই করা সম্ভব হয়নি। সেই কারণে আমাদের মন্ত্রণালয়, বিএমইডি, এখানে সবাই আসলে একটা প্রবলেমের মধ্যে থেকে আমরা ওই সময়টায় একটা হ্যাফাজার্ড অবস্থায় চলে গেছি। মানুষ পূর্ব অভিজ্ঞতাতে শিক্ষা নেয়।
এখন যে পদ্ধতিতে খোলা হচ্ছে সেখানে আমরা তো জেনে গেছি যে আমাদের কি করণীয় আছে এখন। তাহলে সেই প্রবলেমটা এখন আর কোনোভাবেই হওয়ার নয়, যে জন্য সরকার যতখানি সজাগ, রিক্রুটিং এজেন্সিরা ততখানি সজাগ। কারণ আমরা চাই যে আমরা আলটিমেট এটা আমাদের কাছে আসে, আমরা এটা প্রবলেমটা ভোগ করি। জনাব চৌধুরী, আপনার প্রতিষ্ঠান এই জনশক্তি নিয়েই কাজ করে থাকে। আপনাদের প্রতিষ্ঠানের কাজে বা গবেষণায় আপনার কি মনে হয় যে এই যে পদ্ধতি করা হচ্ছে এটা কি লাভজনক হচ্ছে, কার জন্য সুবিধা বা কার জন্য অসুবিধা হচ্ছে? যে কথাটা উনি তুলেছেন এবং যে প্রশ্নটা আপনি করলেন যে সরকারি তরফে মালয়েশিয়ার লোক প্রেরণের একটা উদ্যোগ নিয়েছেন সরকার, এবং সরকারের ল্যাঙ্গুয়েজ বলে দেয় সরকার খুব হার্ড লাইনে আছেন, মানে কোনোভাবেই তারা সরকার কিন্তু একটা কথা বলছে যে মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা শর্ত, যেটা আমি আসছিলাম ওই জায়গাটাতে, আমি ওটা জানি। মালয়েশিয়ান সরকার এখানে একটা শর্ত দিয়েছেন, যে শর্ত হচ্ছে যে সরকারি মাধ্যমেই লোক প্রেরণ হবে, এখানে বেসরকারি মাধ্যমে লোক যাবে না। এই জায়গাটাকেও কিন্তু অ্যাডজাস্ট করা যাবে। আমি বলছি যদি সরকার মনে করেন এই যে বাইরা এবং এর সংগঠনের মধ্যে যে সদস্য প্রতিষ্ঠানগুলো আছে, আমরা কিন্তু রিসার্চ করি, আমরা কিন্তু ওদের সাথে কোনো বিজনেস করি না, আমরা পিওরলি ডেডিকেটেড টু দি পারপাস অফ দি এনআরভিস। সব জায়গাতে তাদের সুবিধাগুলো অসুবিধাগুলো হাইলাইট করা আমাদের কাজ। উনারা করেন বিজনেস, উনারা স্টেক হোল্ডার, সরকার হচ্ছে একটা স্টেক গভর্নমেন্ট, এবং ওনাদের সাথে নিয়ে কাজ করা। এখন সরকার নীতি সহায়তা দেবেন, তার প্রাইভেট সেক্টরের যে জিনিসগুলো আছে, এইখানে এমপ্লয়মেন্টের কথা আমি বলছি, হাজার হাজার লোকজনের কর্মসংস্থান আছে কিন্তু এই বাইরের প্রতিষ্ঠানগুলোতে, এই যে ট্রাভেল এজেন্সিগুলো, রিক্রুটিং এজেন্সিগুলো, এখানে অনেক ইনভলভমেন্ট আছে, ব্যাংকগুলোর ইনভলভমেন্ট আছে। আপনি পুরো প্রসেস থেকে যদি পার্টিকুলার বিজনেসটাকে যদি দূরে রাখেন, তাহলে এটা কিন্তু সমস্যাকে আরো বড় করে তুলবে। কারণ ওদের ভালো এবং মন্দ প্র্যাকটিস যারাই করেছেন তাদের একটা অভিজ্ঞতা আছে। বাইরার মেম্বার যারা আছেন, রিক্রুটিং এজেন্সির যে সদস্যগুলো আছেন, তাদের কিন্তু এই প্রসেসের সাথে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে দীর্ঘদিনের। অভিজ্ঞতা থাকার কারণে খারাপ কাজটাও তারা করতে পারেন, ভালো কাজটাও করতে পারেন। আমাদের সরকারকে এনশিওর করা উচিত যে এই মালয়েশিয়া কেসটাকে সামনে নিয়ে আমরা রিক্রুটিং এজেন্সির যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে প্র্যাকটিসে নিয়ে আসবো, তারা 100% ভালো কাজ করবেন এবং জিরো ডিফেক্ট হবে। এবং সেখানে মাইগ্রেশন কস্টের যে কথাটা বলেছেন, এইটা কিন্তু আমাদের যারা যায় তাদেরও দাবি যে মাইগ্রেশন কস্ট হাই হয়ে গেছে এই রিক্রুটিং এজেন্সিগুলোর বিভিন্ন পেরিফেরিতে কস্ট ইনভলভমেন্ট করার কারণে, এবং প্রাইভেট সেক্টর থেকে তারা করার কারণে তাদেরকে কিন্তু ডেলিভারি পয়েন্টগুলোতেও খরচ বেশি দিতে হয়। অনেক সরকারি সংস্থাগুলোই তাদের কাছ থেকে অনেক আনডিউ অ্যাডভান্টেজ নিতে চায়, ইট কস্টস। সুতরাং আমার মনে হয় মালয়েশিয়া সরকারের সাথে চুক্তিটা অবশ্যই হবে, আমি অবশ্যই সরকারের মধ্য দিয়ে দিব, কিন্তু আমি আউটসোর্সিং করে নিব। আপনি আমেরিকার গাড়ির ইন্ডাস্ট্রি প্রস্তুত হয়েছে, মোটর ইন্ডাস্ট্রি কিভাবে ডেভেলপ করেছে, বড় বড় ইন্ডাস্ট্রি কিভাবে ডেভেলপ, এভরিথিং আউটসোর্সড। এই যে মোবাইল কোম্পানিগুলো সব কিন্তু আউটসোর্সিং হয়ে হচ্ছে। আমার সরকার কিন্তু ওই সরকারের সাথে চুক্তি করবেন, ডেফিনেটলি আই উইল টেক অল দি রেসপন্সিবিলিটি অফ দিস পিপল, বাট আমি এটা আউটসোর্সিং করে নিব। উনি 10 জন দিবে, আপনি 20 জন দিবেন, আরেকজন 30 জন দিবে, এভাবে একটা ভাগ করে একটা সেট রুল করে দিতে হবে। এবং কষ্টের কথা যেটা সরকার বলছেন, আমরা এটার সাথে একমত। আমরা উনাদের ব্যাপারে উনার ব্যাপারে আমাদের একটু মন খারাপ আছে, কারণ উনাদের কারণে কিন্তু কষ্টটা বেড়েছে। উনারা বিভিন্ন দেশ থেকে ভিসা কিনেন, তারপরে পেরিফেরিতে লোকজনকে পয়সা খরচ করেন, সরকারি সংস্থাগুলোর লোকজনও তাদের কাছ থেকে আনডিউ সুবিধাগুলো গ্রহণ করেন, যে কারণে টোটালটাই এন্ড ইউজার যে ভদ্রলোক যাচ্ছেন তার উপরে গিয়ে খরচটা পড়ে। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করবার জন্য সরকারকে ওখানে আমি মনে করি শক্ত হওয়া উচিত। বাইরা এবং রিক্রুটিং এজেন্সির সদস্যগুলোকে বাইরে রেখে সংসারের করার চেষ্টা করা, এটা কিন্তু খুবই সত্যি কথা যে কেউ কারো প্রতিপক্ষ নাই এবং সরকার এবং বেসরকারি খাত একসাথে কাজ করতে হবে। এ বিষয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী একটা কোট বলছি, যেটা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। উনি বলছেন যে আমরা সরকারের হয়ে লোক পাঠিয়ে মানদণ্ড ঠিক করে নেব, এরপর দুই দেশ মিলে আমরা বেসরকারি পর্যায়ে ব্যবস্থার কথা চিন্তা করতে পারি। এই বক্তব্যটা খুবই ভালো। এই বক্তব্যের টোটাল পর্যন্ত উনি যেতে পারবেন কিনা এই জন্য আগেই থেকে আমাদের আলোচনায় থাকতে হবে। কারণ যদি উনি মালয়েশিয়া সরকারের সাথে কথা বলতে গেলেন, আমরা কিন্তু ডিল করতে গিয়ে আমাদের একটা দোষ আছে। আমরা বাংলাদেশ যখনই কোথাও ডিল করতে যাই আমরা হাফ ওয়েতে যাই, সব জিনিস চর্চা করে যাই না। আমাদের যারা অফিসিয়ালস আছেন তারা সব জিনিস জানেন না, বুঝেন না, হঠাৎ করে কোথাও একটা সই করে আসলে সই করে এসে কিন্তু বিপদে পড়ে যাব। আমাকে বলতে হবে যে এই ডেলিভারির কারণে আমার যে লোক দরকার হবে, আমার যে সাপোর্ট লাগবে, আই ক্যান ask them as a support organization, তারা আমাকে সাপোর্ট করছে টু প্রোভাইড দি পিপল। এই জায়গাটা যদি সরকার এনশিওর করতে না পারেন, একটা হুটহাট সই করে আসলে উনি পাঠাতেও পারবেন না। কারণ সরকারের দায়িত্ব শুধু
বিএমইটি এবং সরকারের দায়িত্ব শুধু মালয়েশিয়া লোক প্রেরণ নয়, 82 লক্ষ প্রবাসী বিভিন্ন দেশে আছেন, তাদের ভালো মন্দ দেখভাল করা, তাদের দেশে আইনি সহায়তা দেওয়া, তাদের ওখানে সমস্যা হচ্ছে কিনা সবগুলো দেখা কিন্তু সরকারের দায়িত্ব। এই কয়েক হাজার লোক মালয়েশিয়াতে যাবে বা কয়েক লক্ষ যাবে, ওইটাকে টার্গেট করলে বাকি 80 লক্ষ ভুলে গেলে সরকার কিন্তু এখানে কনসেন্ট্রেট করতে হবে, কারণ অর্গানাইজেশনগুলোর লোক সংখ্যা কম আছে, সেজন্যই আউটসোর্সিং করে সাপোর্ট নিতে হবে। এবং ওটা চুক্তির মধ্যে আমি মনে করবো একটা পথে রাখা উচিত, যাতে তাদেরকে তাদের মধ্যে যারা সৎ চিন্তায় কাজ করবেন, সরকারের ডিলের সাথে থাকবেন, তাদেরকে নিয়ে যাতে কাজ করতে পারেন সেই জায়গাটা চুক্তিতে রাখতে হবে। ধন্যবাদ। আমরা একটু বিরতি যাচ্ছি, ফিরে আসবো আপনার কাছে আবার। আমরা সময় হলে একটু বিরতি যাবার, আমার সাথে থাকবেন, ফিরছি আবার খুব শীঘ্রই। স্বাগত আরেকবার ফতেগঞ্জ থেকে বলছি। আমরা কথা বলছি মালয়েশিয়া জনশক্তি রপ্তানি নিয়ে। স্বাগত আরেকবার জনাব শেখুল চৌধুরী, স্বাগত আরেকবার জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব নোমান, মন্ত্রী যেটা বলছেন যে আমরা সরকারিভাবে লোক পাঠিয়ে মানদণ্ড ঠিক করে তারপরে বেসরকারি খাতকে আমরা এখানে সম্পৃক্ত করার চেষ্টা করব, তবে কি এখন মানদণ্ড ঠিক নাই বা ছিল না দিন? ওয়েল শামীম, যেটা হয়েছে যে আমি মাননীয় মন্ত্রীর কথার সাথে সাপ্লিমেন্ট করব, আমি এটা করব না, যেটা হলো যে মানদণ্ড এখানে আপনার মানদণ্ড শুধু বাড়ার মানদণ্ড না, এই প্রক্রিয়ায় যতগুলো স্টেক হোল্ডার জড়িত আছে, এই প্রক্রিয়ায় এমবিসি আছে, এই প্রক্রিয়ায় বিএমইটি আছে, এই প্রক্রিয়ায় এয়ারলাইন্স আছে, এই প্রক্রিয়ায় মিনিস্ট্রি আছে, এই প্রক্রিয়ায় এয়ারপোর্ট ইমিগ্রেশন আছে। তাহলে সবার মানদণ্ডকে এখানে ঠিক করতে হবে যদি সত্যিকার অর্থেই আমি মনে করি যে আমি এখানে সব কিছুর উন্নতি করব। শুধু বাইরের রিক্রুটিং এজেন্সি বা লাইসেন্স হোল্ডারদেরকে মানদণ্ড ঠিক করলেই হবে না। আমি যেটা চাচ্ছি সেটা হলো যে ইয়েস, গভর্নমেন্ট যেটা করছেন, মাননীয় মন্ত্রী যেটা করছেন, ওয়েল আমরা উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, কারণ ওটাতে আমরা মাইগ্রেশন কস্ট কমাতে পারবো। অবশ্যই আমরা যেটা চাচ্ছি যে ভাই শাকিল ভাই যেটা বললেন যে আউটসোর্সিং যেটা আছে লোকালি, যে আমাকে তো ব্যাকআপ যে যারা যাবেন তাদেরকে যে আমরা দিতে পারি আমাদের এই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে, তাহলে সরকারের এখানে কন্ট্রোল থাকবে, আমাদের উপরে তাদেরও একটা কন্ট্রোল থাকবে, আমরা একটা সিস্টেমে কাজ করতে পারবো। আমরা এই জায়গাটাই মাননীয় মন্ত্রীকে বলছি যে আমাদেরকে এই জায়গাটা আপনি রাখেন, ওই জায়গাটা আমরা যেতে চাচ্ছি না, ওই জায়গাটা আপনিই করেন, সো দ্যাট আমরা যাতে কন্ট্রোলে রাখতে পারি, যাতে গত আগে যে পয়সাগুলো খরচ হয়েছিল বা যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলো যাতে না হয় সেটা আপনি প্রোটেক্ট করেন, আমাদেরকে এই সেটটা রাখেন, আমরা জয়েন্টলি যাতে সুন্দরভাবে একটা প্রক্রিয়া কাজ করতে পারি। জনাব চৌধুরী, আপনি কি মনে হয় জনাব নোমান যেটা বললেন যে মানদণ্ড সবার জন্যই ঠিক করতে হবে বা সব ক্ষেত্রেই খুবই কার্যকর একটা কথা, কারণ মানদণ্ড কিন্তু মান যদি নির্ধারণ করতে হয় এর সাথে সংশ্লিষ্ট সবকিছু এ টু জেড লাগবে। অবশ্যই সরকারের অফিসের পিয়ন থেকে শুরু করে নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়, বাইরে রিক্রুটিং এজেন্সির পিয়ন থেকে নিয়ে মালিক পর্যন্ত, এবং এই যে বললেন যে চেইন সার্ভিসের যে চেইনে যারা আছেন, ইমিগ্রেশন, পুলিশ, মেডিকেল, হেলথ, এভরিথিং, ইন্স্যুরেন্স কোম্পানি, এয়ারলাইন, যেটা বলেছেন প্রত্যেককে কিন্তু একটা সেট রুলের মধ্যে আসতে হবে। যদি সেটা না হয়, মন্ত্রী সাহেব একটা ঠিক করে দিলেন বা সরকারের পক্ষ থেকে বলা হলো যে 30 থেকে, সরকার মনে করছেন 35 থেকে 40 হাজারের মধ্যেই মালয়েশিয়ার লোক পাঠাতে পারবেন, সরকারের এরকম একটা ধারণা আছে। সেটা যদি হয়, সরকারকে কিন্তু আনসিন কস্ট যেটা আছে বা সরকারের বিল্ট ইন কস্ট যেটা আছে, এটা রিক্রুটিংকে কিন্তু পার্সোনালি বহন করতে হবে, এটা সরকারকে মাথায় রাখতে হবে। যেমন সরকারের বাড়ি ভাড়া লাগবে না, সরকারের গাড়ি ভাড়া লাগবে না, সরকারের এগুলো নিজস্ব অন্য খাত থেকে খরচটা আসছে, উনার কিন্তু বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, বিদ্যুৎ, তেল সব খরচ উনাকে লাগবে। এই জায়গাটা কিন্তু কস্টিং এর মধ্যে ধরতে হবে, সরকারের আবার এই কস্ট নেই। সুতরাং আমাকে রিয়েলিস্টিক হতে হবে। আর আমি আরেকটা জিনিস বলি, আমাদের সরকারের ল্যাঙ্গুয়েজের মধ্যে এখন বিশেষ করে এই এমপ্লয়মেন্টের বিষয়টা নিয়ে মনে হচ্ছে যেন এটাই একটা বিজনেস হয়ে দাঁড়াচ্ছে সরকারের জন্য। নো, বিজনেস ইজ নট দ্য বিজনেস অফ দি গভর্নমেন্ট, It's not the business of the government. Business is the business of the business people. এটা ওনাদের কাজ। গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা। হ্যাঁ, গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করবে, পলিসি সাপোর্ট দিবে। ইয়েস, আপনি মানদণ্ডের কথা বলছিলেন, আমি মানদণ্ডে আবারও ফিরে আসতে চাই। মানদণ্ডটা আসলে আমাদের একটা দরকার। আমি নিজে বিভিন্ন দেশ সফর করে মানুষের এনআরবিদের সাথে কথাবার্তা বলে দেখেছি, উনাদের কারণে বহু এনআরবি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু লেবাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অধিক পে করতে হয়েছে উনাদের কারণে, হয়তো উনার কারণে নয়, উনারই একজনের কারণে। সেই জন্য একটা রোল সেট হওয়া উচিত, একটা মডেল থাকা উচিত। আমাকে যদি ভাইরার মাধ্যমে যেতে হয় বা আমাকে এই দেশে লোক প্রেরণ করতে এই ফর্মুলাতে যাবে, এরকম একটা খরচ হবে, এবং এখানে সাবসিডাইজও রেট করা উচিত আমাদের এই গরিব মানুষকে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য। সরকার কিছু কিছু চার্জেস কমিয়ে দিতে পারে, নিজস্ব যে চার্জ, কারণ এটা যদি যায়, গিয়ে বিদেশে গিয়ে যদি আমার জন্য টাকা পাঠায়, এটা আমার ইকোনমিতে প্লে করছে। এই প্লেটাকে আরো ওয়াইডার করার জন্য
আমি মনে করি অনেক সাবসিডি করা উচিত। যেমন লেবার যারা যাচ্ছে তাদেরকে তো আমি মনে করি 400-500 টাকার মধ্যে পাসপোর্ট দেওয়া উচিত। তাদেরকে ওই যে বিমান যেগুলো পরিবহন করবে বিমানে এখানে একটা সাপোর্ট দেওয়া উচিত। এই জায়গাগুলো লেবার ফেয়ার করা উচিত। অনেক দেশে আছে চাইল্ড ফেয়ার, লেবার ফেয়ার, স্টুডেন্ট ফেয়ার, সিনিয়র সিটিজেন্স ফেয়ার আমরা করতে পারি, কারণ এটা আমার একটা মেইন সোর্স অফ দি ইকোনমি। এই জায়গাগুলোতে যদি আমি মনে করি, আরেকজন আমাকে মালয়েশিয়ার কমেন্ট বলেছে আমার ওদেরকে তুমি অচ্ছুত, আমার প্রাইভেট সেক্টর অচ্ছুত। সারা পৃথিবী এখন প্রাইভেটাইজেশন হচ্ছে, সারা পৃথিবী প্রাইভেটাইজেশন হচ্ছে। আর আমি যদি বলি যে আমি এখন ন্যাশনালাইজ হব, সরকারের মধ্যে হবে, ত্রুটি ছিল। গভর্নমেন্টের কাছ থেকে মালয়েশিয়া গভর্নমেন্ট যেটা চাইতে পারে বা যেটা লজিক্যাল হবে, আমি মনে করি মালয়েশিয়ান গভর্নমেন্ট বলতে পারে বাংলাদেশ গভর্নমেন্টকে তোমাকে দায়িত্ব নিতে হবে সবগুলোর কাজে। এক্স্যাক্টলি, ইয়েস, দে শুড টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এই রেসপন্সিবিলিটি দে উইল শেয়ার উইথ দেম উইথ देयर কন্ডিশন, এবং তারাও যেন কন্ডিশন দেহে। আমি যদি আপনার এই রেসপন্সিবিলিটিতে আপনারা শেয়ার করতে যদি অসুবিধা বোধ করি, তাহলে আপনি আমাকে পেনাল্টি করতে পারেন। অবশ্যই এই জায়গাগুলো এইটাই হচ্ছে রেগুলেটর মূল কাজ, এবং ওখান থেকেই কিন্তু মানদণ্ডটাও তৈরি হয়। ধন্যবাদ জনাব নোমান। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটু পুরাতন বিষয়ে ফিরে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে 2009 সালে যখন মালয়েশিয়া সরকার বাংলাদেশের নতুন শ্রম ভিসা যখন বন্ধ করে দিল, সে সময় প্রায় 50,000 লোকের মালয়েশিয়া যাওয়ার একটা প্রক্রিয়া অবস্থা ছিল, তারা পাইপলাইনে ছিল। সেই সময় তারা অনেক টাকা পয়সাও খরচ করেছিলেন। তো এটার কি অবস্থা? সেই সব লোকজনকে কি আপনারা টাকা পয়সা ফেরত দিয়েছেন বা কিভাবে দিলেন? ধন্যবাদ শামীম ভাই। আসলে এই জিনিসটা আমি বারে বারে আমরা তুলে নিয়ে এসেছিলাম যে যখন এটা বন্ধ হয় তখন আমাদের পাইপলাইনে 55,000 জব অর্ডার আমাদের হাতে ছিল। তার মধ্যে তখন আমরা কল ভিসা বলে বোধহয়, কলিং ভিসা। এবং আপনি আরো অবাক হবেন যে এই জিনিসটা যেই প্রক্রিয়া চলে, এই ডিমান্ড লেটারটা আমার কাছে আছে, ডিমান্ডের কপি। এরকম একটা ডিমান্ড লেটার ওখান থেকে প্রকিউরমেন্ট হয়। এই ডিমান্ডগুলো এতগুলো কাগজ আসে, এগুলো সব ভেরিফাই হয়ে তারপরে আসে, এবং তারপরে লোকগুলো যায়, তারপর আবার এখানে মিনিস্ট্রিতে বিএমইতে ভেরিফাই হয়। এখন এই ডিমান্ডগুলো আসার পরে যে হলো, তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হলো 37,000 ওয়ার্কারের ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হলো। ফিঙ্গারপ্রিন্ট হওয়া মানে হলো ডাইরেক্টলি এটা ওইখানকার কেডিএনে চলে গেছে। তার মধ্যে 17,000 লোকের কলিং ইস্যু হয়ে গেল কেডিএন থেকে, আর বাকিটা ফিঙ্গারপ্রিন্ট হলো প্রসেসিংয়ে আছে। তার মানে আউট অফ 55,000-এর মধ্যে 37,000-এর ভিসার জন্য কমপ্লিট প্রসেস হয়ে গেছে। 17,000-এর ভিসা রিসিভ করে ফেলেছি, 7,000-এর টিকিট কনফার্ম করা হয়ে গেছে। এখন সেই লোকগুলো আমার অনবোর্ড করে নেই। আপনি আরো অবাক হবেন যে এটা আমরা যখন শুনলাম যে বন্ধ হয়েছে, ওই দিন রাত্রেবেলা আমার লোকের ফ্লাইট ছিল, আমাদের অনেক লোকের ফ্লাইট ছিল। রাত্রি 10টা পর্যন্ত আমরা জানি না লোক যেতে পারবে কিনা। লোক সব অফিসে বসা ছিল। লোক যখন এয়ারপোর্টে, তখন আমরা কোনো কিছু পাইনি। আমরা বসে আছি, লোক কি পাঠাবো না পাঠাবো না, এমপ্লয়ার বলতে পারছে না। আমরা যখন এয়ারপোর্টে পাঠালাম, 10:30 না 11টার সময় এয়ারপোর্ট থেকে বলা হলো মালয়েশিয়া এয়ারলাইন্স থেকে যে আমাদের কাছে এইমাত্র ফ্যাক্স আসছে নট টু বোর্ড দিস প্যাসেঞ্জার। এখন আমাকে বলেন এই লোকগুলো অন্যায় কি করেছে, এবং ওই সময় যে কি অমানবিক অবস্থার সৃষ্টি হয়েছিল। এই সবগুলো লোকের যে আর্থিক খরচটা তাদের হয়ে গেছিল, এই আমাদের রিক্রুটেন্সি ভাইরাই সেই টাকাগুলো সব রিপেমেন্ট করেছে। আমরা এত সাফার করেছি, আজকে মালয়েশিয়া আবার নতুন করে খুলতে যাচ্ছে। আমরা মাননীয় মন্ত্রীর কাছে, সরকারের প্রধানের কাছে এই আশাটাই করব যে আমাদেরকে যেন সম্পৃক্ত রাখে। আমি একজন আমাদের দর্শক SMS এ প্রশ্ন পাঠিয়েছেন, আহমেদ নামে একজন দর্শক, উনি জানতে চাচ্ছেন আমি মালয়েশিয়া যেতে চাই, আমি কি করব? এই প্রশ্নটা কিন্তু এখন যেহেতু আমি ধরে নিচ্ছি সরকার থেকে করা হবে, তাহলে আসলে এসব মানে ওনারা কোথায় যোগাযোগ করবেন? প্রথম একটু কন্ট্রিবিউট করে এই জায়গাটাতে, বিশেষ করে আমি একজন সাধারণ মানুষ, আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনি বলবেনই আপনার বিজনেস এটা। আমি একজন এই বিষয়টা নিয়ে কাজ করি, কিন্তু আমি এটা বিজনেস করি না। সে কারণে আমি জেনারেল মানুষের যে ভাই প্রশ্নটা করেছেন তার উত্তরে বলতে চাই, ওনাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে মানদণ্ড তৈরি হচ্ছে, চুক্তি স্বাক্ষরিত হবে। আশা করছি এই মাসের শেষের দিকে মাননীয় মন্ত্রী যাবেন, অথবা সামনের মাসের প্রথম সপ্তাহে যাবেন, একটা চুক্তি স্বাক্ষরিত হবে। হওয়ার পরে রুলটা বের হয়ে আসবে যে কি প্রসেসে আমরা যাব, কি খরচ হবে। এগুলো জানার পরে ওনারা মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন যারা যেতে চান। ওই সরকারি তরফ থেকে প্রচারগুলো হবে, এই রিক্রুটিং এজেন্সি বাইরার পক্ষ থেকে প্রচারগুলো হবে। আমরা যারা যেখান থেকে আছি আমরা সবাই জানাতে চেষ্টা করব যে এই প্রক্রিয়ায় যাবে, এই খরচ হবে। ওনারা ওগুলো নির্দিষ্টভাবে জানার পরে ঠিক ওই প্রসেসের মধ্যে যে যেন যায়, যাতে কোনো ফড়িয়া দালালের মাঝখানে পড়ে টাকা জমা দিয়ে কোনো কিছু যেন করে না। আমি আপনাকে একটা তথ্য শেয়ার করি, আমাদের সময় খুব কম, একটা পয়েন্ট শেয়ার করে যাচ্ছি। আমাকে গত পরশুদিন এক ভদ্রলোক গ্রাম থেকে ফোন করে বলছেন যে শুনলাম এমপি সাহেবদের মাধ্যমে মালয়েশিয়া লোক পাঠানো হবে, আমি কোন এমপি সাহেবের সাথে যোগাযোগ করব। এই ভুল তথ্যগুলো যেন যায় না, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জি জনাব নোমান। জি ধন্যবাদ শাকিল ভাই, অনেকগুলো কথা বলেছেন। আমি আসলে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে মাইগ্রেশন কস্ট নিয়ে আমরা খুব কথা বলি, কিন্তু আমাকে জানতে হবে মাইগ্রেশন কস্ট কি কি কারণে বাড়ছে।
আমি যদি সেগুলোকে সব অ্যাড্রেস না করি, শুধু এই কথা বলে মাইগ্রেশন কস্ট কমানো যাবে না, কাউকে ব্লেম করে মাইগ্রেশন কস্ট কমানো যাবে না। যেমন ভাই অলরেডি বলে দিয়েছেন যে টিকিটের ব্যাপারে আমরা বারে বারে বলে আসছি যে লেবারের জন্য একটা লেবার ফেয়ার করেন। আপনাকে শুধু একটা এক্সাম্পল দেই, আপনি যদি রিয়াদ থেকে একটা টিকিট কাটেন, ঢাকা রিয়াদ, আপনি 1400 থেকে 1600 রিয়ালে চলে যেতে পারবেন। আপনি যদি ঢাকা থেকে রিয়াদে যান, অনলি ঢাকা থেকে রিয়াদে 1400 রিয়াল। এখন আমাকে বলেন, আরেকটা আসছে আমি যেটা একটা প্রশ্ন যেটা আপনি করেছিলেন যে কার কাছে যাবে, আমি সবাইকে অনুরোধ করব যে কারো মাধ্যমে না, আপনারা সরাসরি যেটা করেন, আপনার পাসপোর্টটা, নতুন পাসপোর্ট, ডিজিটাল পাসপোর্ট ছাড়া আপনি যেতে পারবেন না। ডিজিটাল পাসপোর্ট করবেন এবং ডাটা এন্ট্রি করবেন, ডাটা এন্ট্রি করে ডিজিটাল পাসপোর্ট করে আপনি অপেক্ষা করুন। ধন্যবাদ জনাব নোমান, ধন্যবাদ জনাব চৌধুরী, এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে সাথে থাকবেন আমাদের, দেখা হবে আবারও।